হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেকদিন পর লাইভে আসলাম। আসলে লাইভে তেমন আসাই হয় না, তাই সেটিংস গুতাগুতি করতে করতে 15 মিনিট সময় চলে গেল। তো এখানে আমাদের এখন 21শে ফেব্রুয়ারি চলছে। আপনাদের যারা দেশে আছেন তাদের হয়তো এখনো 22 তারিখ চলছে। তারপর সবাইকে আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা। 21-এর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তো সরাসরি বিষয়ে চলে যাই। যে বিষয়ে লাইভ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দুটো বই বেরিয়েছে এবারে আমার 21শে বই মেলায়। একটা হচ্ছে ভাবনার অ্যাডভেঞ্চার, যেটা প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন এখানে। আমার কাছে হার্ড কপি পৌঁছায় নাই বা সংগ্রহ করতে পারি নাই এখনো। সো অ্যাপল আইপ্যাডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর একটু দেখি তোলা যায় কিনা উপরে। সো দিস ইজ দ্য ভাবনার অ্যাডভেঞ্চার। আর আরেকটা বই বেরিয়েছে, দেখি বার করতে পারি কিনা। সেটিংস গুতাগুতি করে এই সময় চলে যায় নাকি। আরেকটা হচ্ছে কুযুক্তি পরিচিতি। এইটা বেরিয়েছে অনন্য প্রকাশনী থেকে, আপনি রকমারি থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। জাস্ট সার্চ কুযুক্তি পরিচিতি, নাওয়েদ ইকবাল। আর ভাবনার অ্যাডভেঞ্চার এটা বার হয়েছে সব্যসাচী প্রকাশনী থেকে। এটা আপনারা সংগ্রহ করতে পারবেন সব্যসাচী প্রকাশনীর হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। ওদের আপনি যদি ফেসবুক পেজে যান তাহলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানেই আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। অথবা আমার বিভিন্ন ক্যাম্পেইন আমি দীর্ঘদিন ধরে শেয়ার করে আসছি আমার ফেসবুক আমার প্রোফাইল পেজে। সো ওখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন, আমি শেয়ার করবো। সো এখন কথা হলো যে বইগুলোর সম্বন্ধে কিছু বলতে হবে, তাই তো? সো ভাবনার অ্যাডভেঞ্চার এটা এটা লেখার পেছনে আইডিয়াটা ছিল যে কিছুটা দার্শনিক চিন্তা ভাবনার দৃষ্টিকোণ থেকে বলতে পারেন। সো পড়ছিলাম কিছু বই এই রিলেটেড। সো তখনই কিছু কি বলে ওগুলোকে, আপনার থট এক্সপেরিমেন্টসের সাথে পরিচিত হই, যেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সো বেসিক্যালি আমার আবার ইংলিশ চলে আসে কথা বলতে সময়। এখন ভাষা দিবসের মধ্যে যদি ইংলিশ বলি তাহলে তার একটা সমস্যা। তারপরে চেষ্টা করব যতটা কম বলা যায়। আগে থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। দ্য আইডিয়া ইজ আবার চলে আসলে তো মানুষের বেশিরভাগ জীবনে চলার পথে কতগুলো প্রশ্ন তারা মনের মধ্যে ধারণ করে, যেগুলো হচ্ছে লাইক দের কোর আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমাদের সমাজে আমরা বাস করি, আমাদের সামাজিক আইডেন্টি আছে, আমাদের ধর্মীয় আইডেন্টি আছে, রাজনৈতিক আইডেন্টি আছে। এই আইডেন্টিটিগুলো কতগুলো বিশ্বাসের উপর স্থাপন করে। সেই বিশ্বাসগুলো আমাদের চারপাশের যে বিশ্ব সম্পর্কে যে আমাদের ধারণা সেগুলোকেই রিপ্রেজেন্ট করে। তো এখানে যে ভাবনার অ্যাডভেঞ্চারে সেখানে আমরা সেই কতগুলো আইডেন্টিটি রিলেটেড কতগুলো প্রশ্ন সেগুলোকে ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করা আছে। কারণ দার্শনিকরা এইসব কোর প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু চিন্তাভাবনা করে আসছেন। সো তাদের তাদের দৃষ্টিভঙ্গিগুলো, তাদের যেহেতু তারা দে আর দ্য থট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড তাদের চিন্তাবিদ, ওয়ান অফ দ্য biggest thinkers of the world for thousands of years. So তাদের তাদের দৃষ্টিভঙ্গিগুলো আমরা যদি একটু জানার চেষ্টা করি তাতে তো ক্ষতির কিছু নেই। সো হয়তো আমাদের যে কোর বিশ্বাস যেগুলো আছে সেগুলো হয়তো আমরা
ধারণ করে রাখতে পারি, কিন্তু সে সঙ্গে যদি আমরা জানতে পারি যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভিন্ন ভিন্ন চিন্তা আছে এবং থাকতে পারে, এতে দোষের কিছু নাই। সো আমরা সেগুলোকেও জানার চেষ্টা করলাম, এবং এতে আমাদের যেটা হয় যে অ্যাটলিস্ট আমরা আমরা কখনো কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের সাথে মুখোমুখি হলেও সঙ্গে সঙ্গে হয়তো নেগেটিভলি রিয়েক্ট করবো না, কারণ আমরা জানি যে there is different kind of beliefs, different point of ideas available in different kind of minds. ওকে, এখন কথা হচ্ছে যে কি ধরনের কোর আইডিয়াগুলো। তো তার আগে আমি একটু ভূমিকাটা আপনাদের পড়ে শোনাই। আমার মনে হয় ওটা বেশি আমি গুছিয়ে বলতে পেরেছি ওখানে। সো ওটা বলে তারপরে আপনাদের কাছে আমি টপিকসগুলোতে চলে যাব। দেখি, সো এখন পড়ছি ভাবনার অ্যাডভেঞ্চারের ভূমিকা। মাঝে মাঝে আমি বনে জঙ্গলে, পাহাড়ে বা সমুদ্র তটে বেড়াতে চলে যাই। বনের ধারে, নদীর পাশে বা উঁচু টিলা বা পাহাড়ে উঠে বা সাগর সৈকতে বসে ডুবন্ত সূর্য আর আকাশ ভরা তারার নিচে ঢেউয়ে আসা যাওয়া দেখতে দেখতে মাথার মধ্যে অদ্ভুত সব চিন্তা খেলতে থাকে। কি ধরনের চিন্তা? শহরের গতাগণিত চিত্র থেকে বের হয়ে যখন নৈসর্গের কাছাকাছি চলে যাই, এক এক জায়গায় পৃথিবীর যেন ভিন্ন এক ছবি দেখতে পাই। নিত্যদিনের ভাবনায় তখন আটকে না থেকে মনটায় তখন অন্য ধরনের চিন্তা পেয়ে বসে। সাধারণত আমার প্রশ্নগুলো হয় এরকম: মহাবিশ্বটা কিভাবে শুরু হলো? মৃত্যুর পর আসলে কি আরেক জীবন আছে? ঈশ্বর কি আসলেই আছেন? কোনো কিছু ভালো বা খারাপ কিনা তা আমরা কিভাবে জানি? কিংবা আমার গোটা জীবনটা কি আসলেই বাস্তব? এগুলো আসলে দার্শনিক চিন্তা, এক ধরনের ভাবনার অ্যাডভেঞ্চারও বলতে পারো। এই প্রশ্নগুলো আসলে মানব জাতির সবচেয়ে বড় এবং সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নগুলোর মধ্যে কয়েকটা। হাজার হাজার বছর ধরে যাদের উত্তর খুঁজে চলছি আমরা। আমার ধারণা তুমিও হয়তো নিজেকে এই প্রশ্নগুলো করেছো। যদি করে থাকো তাহলে এই বইটা তোমার জন্য। হ্যাঁ, অবশ্যই অনেক ধর্মীয় গ্রন্থ এসব এবং অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দাবি করেছে, কিন্তু এখানে একটা ব্যাপার বোঝা গুরুত্বপূর্ণ। সেটা হলো, এটা কোনো ধর্মীয় বিষয় নিয়ে বই না। এটা বড় বড় প্রশ্ন নিয়ে ভাবনার অ্যাডভেঞ্চারে হারিয়ে যাওয়ার বই, এবং হারিয়ে আবার নিজে নিজে পথ খুঁজে ফিরে আসার বই। এই বইয়ে 17টা অধ্যায় আছে। একটা অধ্যায় তোমাকে ভিন্ন ভিন্ন ভাবনার অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে। তোমাকে প্রথম থেকে পড়তে হবে না। যে অধ্যায় শিরোনাম তোমার মনোযোগ সবার আগে কেড়ে নেয় সেটা দিয়ে শুরু করতে পারো। আর মনে রাখো, ভাবনার অ্যাডভেঞ্চারে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজে নিজে চিন্তা করা। বইয়ের সব কথার সাথে তোমার একমত হতে হবে এমন কোনো কারণ নেই। পড়তে পড়তে হয়তো তোমার মনে হবে আমি ভুলভাল কিছু বলে বসেছি, ভাবনার ভুল পথে ঘুরপাক খাচ্ছি। আবার কিছু প্রশ্ন হয়তো তোমাকে ভয় পাইয়ে দিতে পারে। এই কারণে সাধারণত মানুষ এসব প্রশ্ন নিয়ে ভাবতে পছন্দ করে না। ভাবনার নিরাপদ ঘরের কোণ থেকে বের হতে চায় না। কিন্তু তুমি যদি আমার মতো হয়ে থাকো, অ্যাডভেঞ্চারের গন্ধে যদি তোমার মনটা টকবক করে ওঠে, ভাবতে গিয়ে সামান্য মাথা ঘোরাকে ডরাও না, তাহলে তুমি এই বই উপভোগ করবে। চিন্তার শেষ প্রান্ততে তোমাকে তাহলে স্বাগতম। তাহলে রেডি হয়ে নাও, আমরা বেরিয়ে পড়ছি ভাবনার অ্যাডভেঞ্চারে। তো এটা হলো ভূমিকা। তো এর থেকে কিছুটা আন্দাজ করে নিতে পারেন কি ধরনের টপিকস নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। বাট দ্য থিং ইজ, দিস ইজ নট লাইক এ দর্শনের বই বা ওই ধরনের কাঠখোট্টা কোনো বই নয়। জাস্ট পিপল হ্যাভিং কনভারসেশনস। এই প্রশ্নগুলো নিয়েই মানুষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। প্রত্যেকটা গল্পের এক একটা প্রশ্ন বা একগুচ্ছ প্রশ্নর এক একটা সম্মিলন, এবং মানুষ এগুলো নিয়ে একটা কমন টপিকের উপর আলোচনা করছে। কয়েকজন বন্ধু মিলে, বেশিরভাগ সিনারিও হচ্ছে বন্ধুদের মধ্যে আড্ডা হচ্ছে। আর এই টপিক্সের বিভিন্ন টপিকের মধ্যে যে ধরনের থট এক্সপেরিমেন্ট হয়, সেই এক্সপেরিমেন্টগুলো অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে কনভারসেশনের মাধ্যমে। যে এই প্রবলেমের সাথে এই থট এক্সপেরিমেন্টগুলো দার্শনিকরা চিন্তা করেছেন, সো ওগুলোকে তুলে ধরা হয়েছে একটা
একটা প্রশ্নের সাথে সাথে প্রশ্নের সাথে রিলেটেড আর্গুমেন্টগুলোর সাথে। সো যেমন সূচিপত্র চলে যাই, দেখা যাবে না, তো আমি এখান থেকে এমনি পড়ে বলি। প্রথমটা হচ্ছে সব রহস্যের সেরা রহস্য। সব রহস্যের সেরা রহস্য হচ্ছে অ্যাকচুয়ালি বিগিনিং অফ দ্য ইউনিভার্স নিয়ে মানুষের যে কমন প্রশ্ন, যে মহাবিশ্বের সৃষ্টি হলো কিভাবে, কেন হলো। আসলে কিভাবে তা প্রশ্ন তো ফিজিক্সের প্রশ্নে চলে যায়। হাউ প্রশ্নটা এখানে অ্যাকচুয়ালি নট দ্য মেইন কোয়েশ্চেন। এখানে মেইন কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই। সো ওই ওই কোয়েশ্চেনের দার্শনিক যে যতগুলো আর্গুমেন্ট আছে, তার মধ্যে একটা তো হচ্ছে যে আর্গুমেন্ট অফ অফ আলটিমেট কজ, তাই না? তো আলটিমেট কজ বলতে গেলে আবার ঈশ্বরের কথা চলে আসে। তো এখানে কিন্তু কোনো ধর্মের, কোনো স্পেসিফিক ধর্মের কোনো ঈশ্বরের কথা না। ঈশ্বর আইডিয়াটাও কিন্তু একটা দার্শনিক আইডিয়ার একটা অংশ, মেটাফিজিক্স যেমন, তাই না, এগুলো নিয়ে ডিল করে। সো দ্যাট কমন আইডিয়া, দ্যাট স্রষ্টার আইডিয়া, দ্য কমন স্রষ্টার আইডিয়া নিয়ে এখানে বিভিন্ন যেসব ধরনের আর্গুমেন্টগুলো দেওয়া হয়, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তারপরে আর্গুমেন্ট অফ ইভিল, আর্গুমেন্ট অফ সাফারিং, তারপরে আর যেগুলো আছে, তো ওই 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 জিনিসগুলো নিয়ে মানুষের কনভারসেশন করছে। তারপরে এবং একজন তার রেসপেক্ট, নিজেদের অ্যাসপেক্ট থেকে যুক্তি তুলে হচ্ছে এবং পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। এভাবে কনভারসেশনে চলছে এবং কোনো এখানে কোনো আলটিমেটলি কোনো পক্ষ নিয়ে আমরা পক্ষ পাতিত্ব বলা যায় না, বা কোনো পক্ষ অবলম্বন করা হয় না। এখানে জাস্ট যুক্তি যেদিকে দিয়ে যায় সেদিকে ঘটনা প্রবাহ চলছে, সেখানে সেভাবে কনভারসেশনটা এগিয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এবং যতদূর সম্ভব যাওয়া একটা কনভারসেশন নিয়ে, একটা টপিক নিয়ে সেখানে গিয়ে সেটুকু গিয়ে তারপর শেষ হয়ে যাচ্ছে। তারপর নতুন আরেকটা যদি ওই রিলেটেড ইয়ে থাকে, তখন আরেকটা নতুন একটা অধ্যায় গিয়ে আবার নতুন করে শুরু হচ্ছে একটা ডিফারেন্ট একটা সিনারিওতে। যেমন প্রথমটাতে হয়তো ওই কসমোলজিক্যাল আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ সাফারিং, আর্গুমেন্ট অফ ইভিল, এগুলো নিয়ে আলোচনা করা হলো। তারপরে সেকেন্ড অধ্যায়তে আমরা চলে যাচ্ছি মহাবিশ্বের উৎস সন্ধানে। সেখানে আসছে আর্গুমেন্ট অফ ফাইন টিউনিং। তো ওটা নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে। একজন বলছে যে কিভাবে যদি মহাবিশ্ব যদি সৃষ্টি না হতো, তাহলে এই জিনিসগুলো এমন ফাইন টিউন, এই কনস্ট্যান্ট গুলো কেন ফাইন টিউন হয়ে আছে, নিশ্চয়ই কেউ ফাইন টিউন করেছে, নাহলে। তো এইভাবে আরেকজন বলছে যে, তখন পাল্টা একটা যুক্তি দিচ্ছে। তো কি যুক্তি দিচ্ছে সেটা আপনারা পড়ে জানতে পারবেন। নেক্সট হচ্ছে আত্মা রহস্য। আত্মা রহস্য হচ্ছে হ্যাঁ, আত্মা রহস্য হচ্ছে যে কত সোল জিনিসটা বা কনসাসনেস বা সোল যেটাই বলি না কেন, সেটা কি সেটার অস্তিত্ব নিয়ে যে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট গুলো আছে, যে অ্যাকচুয়ালি যে থট এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে, সেগুলো কেন একটু মজার কতগুলো টুইস্ট দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন ব্রেন ট্রান্সপ্লান্ট, বডি ট্রান্সপ্লান্ট, বডি সুইচ, এই ধরনের কতগুলো থট এক্সপেরিমেন্ট আছে খুবই মজার, যেগুলো এই আত্মার রহস্যে আলোচনা করা হয়েছে। তারপরে আছে রোবট মস্তিষ্কের রহস্য। তো এখানে আর্গুমেন্টটা হচ্ছে যে জড়ের মধ্যে কি কনসাসনেস আসতে পারে কিনা, ফিলোসফি কি বলে। সো দুজন মানুষের মধ্যে কনভারসেশন, দুজন এন্টিটির মধ্যে কনভারসেশন হচ্ছে, দুজন মানুষের মধ্যে কনভারসেশন হচ্ছে, দুজন বন্ধুর মধ্যে, যে একজন একটা রোবট কিনেছে, এখন বলছে যে এটা কেন কিনেছে, বলছে তুমি তো আমার সাথে খেলতে যাবে না, তাই রোবট আমি কিনে ফেললাম। ভবিষ্যতে এটা সিনারিও। তো এই রোবট তোমার মতো সবকিছু করতে পারে। তো এখন ওকে নিয়ে আমি খেলাধুলা করতে যাবো। তা
তখন ও পাল্টা যুক্তি দিচ্ছে যে রবট এই করতে পারে না ওই করতে পারে না, তখন সে তখন পাল্টা আর্গুমেন্ট দিচ্ছে যে না, তোমার সাথে রবটের তেমন কোনো ডিফারেন্স নাই। তো কিভাবে ঘটনাটা কিভাবে গেল তখন সেটা নিয়ে রোবট মস্তিষ্কের রহস্য, প্রাণ সৃষ্টি রহস্য। সো প্রাণ সৃষ্টি রহস্য মেইনলি এখানে কয়েকটা কনসেপ্ট নিয়ে, আচ্ছা একটা প্রাণ সৃষ্টি আর একটা হচ্ছে আপনার এভলিউশন। তো এখানে এভলিউশনের বায়োলজিক্যাল খুঁটিনাটি, দ্যাটস নট দ্য জাস্ট দ্য লেম্যান টার্মসে জাস্ট যতটা সহজ করে বোঝানো যায় যে ইটস ডিএনএ ব্লু প্রিন্টের দিক থেকে, হ্যাঁ, কিংবা কোনো থট এক্সপেরিমেন্ট দিয়ে এভলিউশনের চেইনটাকে কিভাবে বোঝানো যায়, কোন ধরনের থট এক্সপেরিমেন্ট দিয়ে, সেগুলো ব্যবহার করা হয়েছে। এবং যে ধরনের আর্গুমেন্ট দেওয়া হয়, পাল্টা আর্গুমেন্ট দেওয়া হয়, সেগুলোকে কিভাবে খণ্ডন করা যায় সায়েন্টিফিক আর্গুমেন্ট দিয়ে, মানে জরুরি কিছু না, কিভাবে জাস্ট বুলশিট আর্গুমেন্ট থেকে একটা ভালো আর্গুমেন্টকে আলাদা করা যায়, জাস্ট সেটাকে তুলে ধরা হয়েছে। দেন আছে ভালো মন্দের ধারা। দিস ইজ হোয়াট ইজ ইন্টারেস্টিং। এটা হচ্ছে ইয়ে নিয়ে, এথিক্স নিয়ে, মানে নৈতিকতা নিয়ে। তো নৈতিকতার মধ্যে কিছু প্যারাডক্স আছে, যে আমরা যদি ধরি ঈশ্বর থেকে, যদি কতগুলো ধারণা, বেসিক ধারণা আছে, একটা হচ্ছে ঈশ্বর থেকে আসছে, আরেকটা হচ্ছে আমাদের নৈতিকতা অ্যাকচুয়ালি আমাদের কোর, আমাদের ভেতর থেকে আসে। অথবা কেউ বলে যে না, নৈতিকতা ইজ এ অবজেক্টিভ থিং, এটা ব্যক্তি নিরপেক্ষ একটা আইডিয়া। তো এই তিনটা আইডিয়ার মধ্যে একটা সম্পর্ক যদি আমরা মানে আমরা যদি একটা পর একটা আলোচনা করি, তাহলে একটা প্যারাডক্স দেখা যাবে, একটা প্যারাডক্স তৈরি হচ্ছে একটু, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আছে আমি কে। হচ্ছে সেলফ আইডেন্টিটি নিয়ে। সো একজন মানুষের আইডেন্টিটি কিভাবে থাকে, তার তার সে কি তার মস্তিষ্কটাই কি তার আইডেন্টিটি, নাকি তার স্মৃতিগুলো, কতটুকু স্মৃতি সে মনে রাখতে পারে, এবং কতটুকু স্মৃতিকে আমরা স্মৃতির চেনকে আমরা কি তাহলে আইডেন্টিটি বলবো, এই ধরনের। এটা এটা বেশ ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে আছে ম্যাট্রিক্স হ্যাজ ইউ। এটা হচ্ছে সংশয়বাদ নিয়ে, বাট হ্যাঁ, মানে ক্লাসিক্যাল সংশয়বাদ, যেটা একেবারে আলটিমেটলি ইট চ্যালেঞ্জেস এভরিথিং টু বি, মানে বাস্তবতাকেই যেখানে আননোয়েবল বলে দাবি করা হয়, এই ধরনের আর্গুমেন্টগুলো, তখন সেটাকে ম্যাট্রিক্স মুভিটার কনসেপ্টটা দিয়ে খুব মজার করে আলোচনা করা হয়েছে। এর থেকে বেশি কিছু বলবো না, রিয়েলি ইন্টারেস্টিং গল্প। অতি প্রাকৃতিক, এরপর আছে অতি প্রাকৃতিক রাজক প্রকৃতি। দুই তিনটা অতি প্রাকৃতিক, যেমন ভূত প্রেত, ইউএফও, তারপরে সাইকি, এই ধরনের ফেনোমেনাগুলো কতটুকু যুক্তিযুক্ত, সেটা নিয়ে একটা বেশ মজার আলোচনা বন্ধুদের মধ্যে, তিনজন বন্ধুর মধ্যে। এটা এরপরে আবার আসছে বিগ ব্যাং এর আগে, এটাও সেই মহাবিশ্ব নিয়েই আবার আর্গুমেন্টে, এখানে আরো কতগুলো নতুন নতুন আর্গুমেন্ট আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে খুনি কেন আসামি। সো এটা হচ্ছে ফ্রি উইল নিয়ে। সো মানুষের যদি ফ্রি উইলই না থাকে, তাকে তার কর্মের জন্য কতটুকু আমরা দোষ দিতে পারি, এবং আদৌ কি ফ্রি উইল আছে, থাকলে কতটুকু আছে, বা আদৌ আছে কিনা। সো সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং আলোচনা দুজন বন্ধুর মধ্যে। অন্য ভুবনের গণিত, এটাও ইন্টারেস্টিং। সো সাধারণত দু ধরনের একটা আর্গুমেন্ট হয়, যে গণিত হচ্ছে এমন একটা, এটা একটা অবজেক্টিভ, সেপারেট আইডেন্টি, ম্যাথমেটিক্যাল
একটা সেপারেট ইউনিভার্স আছে, অস্তিত্ব আছে। আরেকটা বলা যেন আরেকটা আরেকটা টিম বলছে না না, এটা এটা একটা হিউম্যান কনস্ট্রাক্ট, জাস্ট সাম এ সেট অফ কনভেনশন। কোন কথাটা আসলে সত্য, এটা নিয়ে কি ধরনের যুক্তি দেওয়া হয় এটা, এবং সেখানে সেই যুক্তি দিতে গিয়ে অন্য ভূমনের গণিত কেন আসলো সেটা জানতে হলে এটা পড়তে হবে। এরপর আসছে জানার কত অজানা। জানার কত অজানা হচ্ছে কাইন্ড অফ এপিস্টেমোলজি দিয়ে জ্ঞান তত্ত্ব, বাট রিয়েলি বেসিক আইডিয়া, বাট you know the 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 core concepts, জ্ঞান কোনটা, বিশ্বাস কোনটা, কিভাবে আমরা কোনটাকে বিশ্বাস করে বলবো, কোনটাকে জ্ঞান বলবো, এই ধরনের আলোচনা হচ্ছে তিনটা বন্ধুর মধ্যে। ভেরি ইন্টারেস্টিং। এরপর আছে মানে কিবা মানে, সো হাউ মিনিং ইজ established of anything, এটা এটা নিয়ে আলোচনা। এটা বেশ ইন্টারেস্টিং এবং থট প্রভোকিং একটা চ্যাপ্টার, বাট ওই একইভাবে কনভারসেশনের মাধ্যমে আগাচ্ছে পুরো ব্যাপারটা, সো নট টু ক্রিটিক্যাল এনিথিং। এরপর আসছে বিজ্ঞানে অজ্ঞান। বিজ্ঞানে অজ্ঞানে অ্যাকচুয়ালি ফিলোসফি অফ সায়েন্স নিয়ে কিছুটা টাচ করা হয়েছে। অ্যাকচুয়ালি বিজ্ঞান বলতে গেলে বৈজ্ঞানিক প্রসেস কি, কেন, কাকে বলা হয়, প্যারাডাইম শিফট, এগুলো, তারপরে ইন্ডাকশন ব্যবহার কেন বলা হয় বিজ্ঞানী, ইন্ডাকশন ব্যবহারটা এক ধরনের প্রবলেম, ফিলোসফিক্যাল প্রবলেম ইন সায়েন্স, সেটাকে ফলসিফাইবিলিটি দিয়ে কিভাবে ওটাকে, ওই প্রবলেমটাকে সলভ করা হয়েছে, এগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা, খুব নাথিং টু সিরিয়াস। এরপরে আছে জীবনের মানে। জীবনের মানে এটা কিভাবে বলা যায়, এটা এটা হোয়াট মেক্স এ লাইফ মিনিংফুল, দ্যাটস দ্য মেইন কোর কনসেপ্ট এখানে। সেটা সেটা নিয়ে বিভিন্ন আঙ্গিকে চিন্তা করা হয়েছে। উইটগেনস্টাইনের কথাও উঠে এসছে এখানে। তার তার একটা খুবই ছোট একটা থট এক্সপেরিমেন্ট, এবং ভেরি ইন্টারেস্টিং। এর থেকে বেশি কিছু বলতে যাচ্ছি না। এরপরে আছে মৃত্যুর সৌভাগ্য। এটা অ্যাকচুয়ালি কিছুটা সিরিয়াস, কিছুটা বাট নট সো সিরিয়াসলি রিটেন। যে আইডিয়া যে মৃত্যুর ভয়, আসলে কি মৃত্যুকে ভয় পাওয়া উচিত? আমরা মৃত্যুকে আসলে যদি মানে অন্য বিশ্বাসগুলোকে বাদ দিয়ে যদি কমপ্লিটলি অবজেক্টিভ ভাবে চিন্তা করি, কিভাবে আসলে মৃত্যুর জন্য আমরা মৃত্যুকে আমরা অ্যাপ্রোচ করবো, মৃত্যুকে জীবনের কোন মনোভাবে অ্যাপ্রোচ করবো, এই ধরনের চিন্তা ভাবনা। এবং লাস্টে রিচার্ড ডকিন্সের একটা চমৎকার একটা কোট আছে এই ব্যাপারে, সেটাতেই শেষ হয়। সো ভেরি ইন্টারেস্টিং, এবং দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস বুক। সো আশা করি ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং। তো এখানে একটা কথা বলে রাখি, আমার সেকেন্ড বই কুযুক্তি পরিচিতি আর ভাবনার অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টস ইচ আদার। এভাবে প্ল্যান করে আমি লিখেছি বই দুটা। ভাবনার অ্যাডভেঞ্চারে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে আর্গুমেন্টস, আর কুযুক্তিতে শেখানো হচ্ছে কিভাবে ভালো আর্গুমেন্ট এবং ব্যাড আর্গুমেন্ট, ব্যাড রিজনিং ফ্রম গুড রিজনিং কিভাবে আলাদাভাবে চিনতে হয়। So one complements another. So if you want to like get the complete picture of the whole thought process, the whole idea, তাহলে আমি বলবো যে দুটাই ফলো করতে পারেন, দুটাই পড়ে দেখতে পারেন। এরপরে
তাহলে কুযুক্তি পরিচিতি নিয়ে কিছুটা বলি। লেটস সি ফর্ম, এই তো এটা আসলে ইটস নট লাইক এ কি বলবো, জাস্ট বুক টু রিড, ইটস এ বুক টু ওয়ার্ক উইথ। এখানে কারণ শুধু আপনাকে কনসেপ্ট মানে লজিক্যাল ফ্যালাসি নিয়ে যদি আপনি পড়তে চান, আপনি ইন্টারনেটে ঘেটে ঘেটে পড়তে পারেন। কিন্তু জিনিসটা যদি আপনার আপনার মনের মধ্যে জিনিসটা আইডিয়াটাকে যদি ঠিকভাবে প্রচিত করতে চান, ইউ নিড টু ডু সাম এক্সারসাইজেস অলসো প্রত্যেকটা কনসেপ্ট। তো এই বইতে প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে করে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, অ্যান্ড আই রিয়েলি এনকারেজ you finish those exercises by yourself or with a group of friends and get those ideas like really strong in your mind, really firm in your mind. তো আমি ভূমিকাটা কিছুটা পড়ি। কুযুক্তি পরিচিত ভূমিকা আমার কাছে সবসময় যুক্তিতর্ক ব্যাপারটাকে দাবা খেলার মতো লাগে। দাবার মতোই এতে নিয়ম কানুন আছে। অসংখ্য উপায় তুমি তোমার দাবার বোর্ডেগুলো চালাতে পারো। কিছু চাল আছে যেগুলো অন্য চালগুলো থেকে ভালো। যারা খারাপ খেলোয়াড়, যাদের সেই সব নিয়ম কানুন আর কৌশল সম্পর্কে ভালো ধারণা নেই, তারা সাধারণত ওই সব ভালো চালগুলো কৌশলের ফাঁদে পড়ে, পাল্টা চাল না জানার কারণে ভুলভাল চাল দিয়ে হেরে বসে। যুক্তিতর্কের একই ব্যাপার ঘটে। যদি তুমি এর নিয়ম কানুন আর কৌশল না জানো, তুমি তর্কে ভালো করতে পারবে না, হেরে বসবে। কিছু আছে যেগুলো দেখলেই বোঝা যায়, সেগুলো পরিষ্কার জলের মতো সত্য। আবার কিছু জিনিস আছে ডাহা মিথ্যা। বেশিরভাগ মানুষ এগুলো সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারে, কিন্তু এই পৃথিবীর সবকিছু এত স্বচ্ছ না। বিশেষ করে নীতি নির্ধারক, ব্যবসায়ী, শিল্পপতি আর শিক্ষাবিদরা যেসব জটিল সমস্যাগুলো নিয়ে যন্ত্রণায় ভোগেন, সেগুলো তো বটেই। যেমন সাধারণ মানুষের উপর সরকারের নজরদারি পরিমাণ কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্য হবে, পরিবেশের ভারসাম্য বিনিময়, অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু এগুলো দেওয়া উচিত, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি আদৌ আছে, যদি থাকে তাহলে তা কিরকম, ব্যক্তিগত এবং সাময়িকভাবে আমরা আমাদের জীবন থেকে কি চাইতে পারি। তবে একটা ব্যাপারে দাবা খেলায় পারদর্শী হওয়া আর যুক্তিতর্কে পারদর্শী হওয়ার মধ্যে পার্থক্য আছে। সবাইকে দাবা খেলা শিখতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু কোনো ব্যতিক্রম ছাড়াই সবাইকে জীবনের কোনো না কোনো সময় যুক্তিতর্কের মুখোমুখি হতে হয়। তাই বিতর্কের নিয়ম কানুন আর কলা কৌশল শেখাটা জীবনের পথ চলার জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক যেরকম ভাষা ব্যাকরণ জানা বা রান্না করতে জানাটা জীবন ধারণের জন্য দরকারি। যুক্তিতর্ক ব্যাকরণ বা রান্না করতে না শিখেও তুমি হয়তো বেঁচে থাকতে পারবে, কিন্তু তোমার টিকে থাকাটা কষ্টসাধ্য হয়ে পড়বে। তুমি প্রশ্ন করতে পারো, যুক্তিতর্কে পারদর্শিতা অর্জন করলে সেটা কিভাবে তোমার জীবন চলাকে সহজ করে তুলবে? উত্তর হচ্ছে নানা রকম দিক দিয়ে তুমি উপকৃত হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে এই দক্ষতা সাহায্য করবে। মূলত এই ধরনের প্রশ্নগুলো তোমাকে প্রায় সময় দুটো পরস্পর বিরোধী সমস্যা বা গুরুত্বপূর্ণ উপস্থাপনাকে পুরোপুরি আন্দাজের উপর ভিত্তি করে যাচাই করতে বাধ্য করে। আর যে পক্ষের যুক্তিতর্কের উপর ভালো দখল থাকে, তাদের থেকে যে সেরা উত্তরটা পাওয়া যাবে তাতে তো আশ্চর্যের কিছু নেই, কিন্তু সেটা যে সেরা উত্তর সেটা যাচাই কিভাবে করবে? তার জন্য তো যুক্তির মান যাচাই করার দক্ষতা থাকা চাই, তাই না? হতে পারে তুমি অন্য কারো যুক্তিদের ভেলকিতে বোকাপনা যাওয়া এড়াতে চাও। এই বইয়ে বাস্তব জীবন থেকে নেওয়া কুযুক্তির যে লম্বা তালিকা আছে, সেটা থেকেই বোঝা যায় যে কত বিভিন্ন ধরনের যুক্তির কাছে তুমি পরাজিত হতে পারো। হয়তো ইতিমধ্যে এই ধরনের কোনো যুক্তির কাছে তুমি পরাজিত হয়েছো। আমাদের আত্মীয় স্বজন, সহকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, এদের সবারই স্বার্থ আছে আমাদের এমন কোনো তথ্যে বিশ্বাস করানো যেটা আদপে ভিত্তিহীন বা আমাদের স্বার্থের পরিপন্থী। কারণ তাদের নিজেদের স্বার্থেই তাদের ধ্যান ধারণায় আমাদের বিশ্বাস করাটা ওদের প্রয়োজন। তুমি কিভাবে এই ব্যক্তিদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে যদি তুমি নিজে বুঝতে না পারো যে তোমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে? তাই যুক্তিতর্কের নিয়ম কারণ সম্পর্কে সচেতনতাই হচ্ছে এর অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার মূল চাবিকাঠি। আর ঠিক এই দক্ষতাটাই এই বইতে শেখানোর চেষ্টা করা হয়েছে। জীবনের আর অন্যান্য দক্ষতার মতোই কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য সবাইকেই একটা নির্দেশনামূলক বই দিয়ে শুরু করতে হয়।
যুক্তিতর্কের নিয়ম কানুনগুলো চর্চা করতে করতে একসময় কখন যুক্তির অপব্যবহার করা অপচেষ্টা করা হচ্ছে সেটা ধরে ফেলাটা তোমার সহজাত দক্ষতায় পরিণত হবে। তোমার মন থেকে সতর্ক সংকেত বেজে উঠবে, বলে দেবে যে এই যুক্তিতে ডাল মে কুচ কালা হ্যায়। এই পারদর্শিতা দৈনন্দিন মতামত লেনদেন করার ক্ষেত্রে তোমাকে দুই দিক থেকে দক্ষ করে তুলবে। প্রথমত, তুমি যুক্তি নিয়ম কানুনের বাইরে যখন যুক্তির নিয়ম কানুনের বাইরে কেউ পা ফেলবে, তুমি আর বোকা বনবে না, তুমি সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলতে পারবে। একটা শক্তিশালী যৌক্তিক প্রত্যুত্তর প্রায় সময় তর্কের অবসান ঘটাতে সক্ষম। সেই সাথে তোমার প্রত্যুত্তরটাকে যদি কর্তৃত্বপূর্ণ শোনাতে চাও, কোন ধরনের কুযুক্তি প্রয়োগ করা হয়েছে তার নামটাও বলে দিতে পারো। প্রতিপক্ষ বুঝতে পারবে তুমি যুক্তিতর্কের নিয়ম কানুন সম্পর্কে ভালো মতোই ওয়াকিবহাল। তবে বেশিরভাগ দৈনন্দিন কথাবার্তাতে সেটা এতটা কাঠখোট্টা না হওয়াই ভালো। দ্বিতীয়ত, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি খেয়াল করে দেখবে যে তোমার যুক্তিগুলো আরো ভালোভাবে তৈরি করতে পারছো, আর অযথা খোঁচা মারা প্রত্যুত্তর পাওয়া এড়াতে পারছো। অন্যদের যুক্তির সম্ভাব্য দুর্বলতা চেনাতে মারা মানে হচ্ছে নিজের সম্ভাব্য যুক্তির দুর্বলতাগুলোও চিনতে পারা। এটা অবিশ্বাস্য রকম দরকারি একটা ব্যাপার, কারণ দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত তোমাকে কারো না কারো কাছে কোনো বিষয় সম্পর্কে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। সেটা হতে পারে কোনো চাকরির সাক্ষাৎকারে, বা তোমার শিক্ষকের কাছে, তোমার ভাই বা বন্ধুর সাথে কোনো বিষয়ে কথা বলার সময়, ইত্যাদি ইত্যাদি। সবশেষে তোমার নিজের কাছে গুরুত্বপূর্ণ যেসব প্রকাশ্য বা ব্যক্তিগত প্রশ্ন আছে সেগুলো অন্য কারো কথায় প্রসজ্জিত না হয়ে নিজের যুক্তিবুদ্ধি ব্যবহার করে আরো ভালোভাবে উত্তর দিতে পারবে। সেরা চিন্তাবিদ তারাই যারা যুক্তি তর্কে সেরা। তারা নিজের দৃষ্টিভঙ্গিকে যথাযথ যুক্তি প্রমাণের ভিত্তিতে রক্ষা করতে পারেন। তুমি যে তাদের একজন হয়ে উঠতে পারবে না সেটা ভাববার কোনো কারণ নেই। এই দিক থেকে চিন্তা করলে যুক্তিতর্ক অনেকটা দাবা খেলার মতোই। একটা গ্র্যান্ড মাস্টারের দাবা চালগুলো যেরকম নান্দনিক, তেমনি একজন সেরা তার্কিকের যুক্তিগুলো সৌন্দর্যমণ্ডিত, সুস্পষ্টভাবে দীপ্তিময়। আমি কি তোমাকে এই বই পড়ার ব্যাপারে ভালো যুক্তি দিতে পারলাম? তার উত্তর জানার উপায় একটাই, যুক্তিতর্কের নিয়ম কানুন সম্পর্কে পারদর্শী হয়ে ওঠা। তোমার একজন বন্ধু হিসেবে বলছি, এর থেকে বেশি জোর দিয়ে তোমাকে এই বই পড়তে আগ্রহী করে তোলার ক্ষমতা আমার নেই। শুভকামনা। সো দ্যাটস দ্য ভূমিকা। আর সূচিপত্রের মধ্যে আছে ফার্স্টে কুযুক্তি কাকে বলে, অনুসন্ধিৎসু মন মানে প্রপার্টিজ কি, অনুসন্ধিৎসু মানে এক্সপ্লোরিং মাইন্ড, যেটা যেমন শুনতে ভালোবাসি, পরস্পর বিরোধী দৃষ্টিকোণ সম্বন্ধে, মানে টু লিসেন মোর, পরস্পর বিরোধী দৃষ্টিকোণ, অপোজিং দৃষ্টিকোণ সম্বন্ধে জানার আগ্রহ থাকা, একটা ইনকিউজিটিভ মাইন্ড থাকা। তো এগুলো হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা, ছোট ছোট আলোচনা, খুবই সিম্পল কনভারসেশন। বইটা একেবারে মানে ইয়াং অ্যাডাল্টের কথা মনে করেই লেখা, নট ফর লাইক কলেজ, ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। তারপরেও যে ইয়েগুলো দেওয়া হয়েছে, যে এক্সারসাইজ গুলো আছে, এগুলো সবারই কাজে আসবে। তো এরপরে আছে যে প্রশ্ন এড়ানো, একটা কুযুক্তির একটা টেকনিক, রেড হেরিং, যে রেড হেরিং এর সাথে রিলেটেড, রেড হেরিং নামক যে লজিক্যাল ফ্যালাসি আছে সেটা। তো রেড হেরিং কিভাবে চিনতে হয় সেটা নিয়ে একটা, প্রত্যেকটা ইয়ে আলাদা আলাদা লেসন হিসেবে, পাঠ হিসেবে আলাদা করা আছে, এবং প্রত্যেকটা পাঠের সাথে এক্সারসাইজ আছে। তারপর আছে স্পেশাল প্লিডিং, অ্যাড হোমিনেম, আক্রমণ, জেনেটিক ফ্যালাসি, জেনেটিক কুযুক্তি। আমি ইংরেজি করছি, এখানে বাংলা করে দেওয়া আছে, টু কুয়ে বা ইউ টু ফ্যালাসি। তারপর ভুল বিশেষজ্ঞের দোহাই, আর্গুমেন্ট ফ্রম দ্য রং অথরিটি। তারপর জনগণের দোহাই, আর্গুমেন্ট ফ্রম পিপল, স্ট্র ম্যান, পূর্ব ধারণা হচ্ছে অ্যাসাম্পশন, পূর্ব ধারণা কি। তারপরে চক্রাকার যুক্তি, সার্কুলার লজিক, দ্ব্যর্থ বাক্য। তারপরে লোডেড কোয়েশ্চেন, স্লিপারি স্লোপ, পার্ট টু হোল, হোল টু পার্ট, আইদার অর, জেনারেলাইজেশন, weak generalization, analogy, weak analogy, post hoc ergo propter hoc, তারপর পরিসংখ্যানে পোস্ট হক এরগো প্রপটার হক, তারপর প্রমাণের অভাবে প্রমাণ,
এভিডেন্স অফ ল্যাক অফ এভিডেন্স যেটাকে বলে, তারপরে প্রোপাগান্ডা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে এগুলো ডিফারেন্ট টাইপ অফ প্রোপাগান্ডা, যেমন ভয়াবহ পরিণামের দোহাই, করুণা ভিক্ষার দোহাই, ব্যান্ড ওয়াগন, এক্সিজেন্সি, পুনরাবৃত্তি, রিপ্লেসমেন্ট ফ্যালাসি, স্থানান্তর, স্নাব অ্যাপিল, প্রথার দোহাই, উন্নত প্রযুক্তির দোহাই, এরকম প্রায় 37টা লেসন আছে ইন টোটাল, এবং শেষে উত্তরগুলো দেওয়া আছে। সো আমার মনে হয় ইটস কোয়াইট resourceful for anybody who wants to learn about logical fallacy. And এই বইটা পড়বেন, লজিক্যাল ফ্যালাসি এক্সারসাইজ করবেন, আর ওই বইতে যাবেন যে যে এক্সারসাইজ করে যে লজিক্যাল আর্গুমেন্ট সম্বন্ধে যে ধারণা হলো ওগুলো দিয়ে আপনি যাচাই করবেন যে ওখানে আর্গুমেন্টগুলো কেমন, ভালো না খারাপ। তারপরে যদি ভালো হয় গ্রহণ করতে পারেন, না হলে বাদ দিয়ে দেবেন। সো দ্যাটস অল আই হ্যাভ টু সে অ্যাবাউট দিস টু বুকস। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও আগ্রহী করে তুলতে পেরেছি। ভালো থাকবেন। আর বলে দিই, সো রকমারি লিঙ্ক পাবেন আমার আমার প্রোফাইল থেকেই। আমি মাঝে মাঝে ক্যাম্পেইন করি, তো ওখান থেকে কুযুক্তি পরিচিতি রকমারি লিঙ্কটা পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক সব্যসাচী ভাবনার অ্যাডভেঞ্চার, ওটাও আমার প্রোফাইলে শেয়ার করা আছে পোস্টের সাথে, ক্যাম্পেইনের পোস্টের সাথে, তো সেখান থেকে পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। Sheman Alam কমেন্ট করেছেন, I am intrigued by the ideas in your book. I enjoy collecting books and I look forward to reading it when I have the chance. Perhaps we could even have a conversation about the book's content at our companies. Absolutely, I will look forward to it, Sheman. Thank you for commenting. So আপাতত এই একজনকে মনে হচ্ছে দর্শক হিসেবে পেয়েছি, বাট ভবিষ্যতে আশা করছি যারা শুনবেন তাদেরকে আগাম ধন্যবাদ এবং আগাম ভাবনার অ্যাডভেঞ্চারে আগাম আমন্ত্রণ ও কুযুক্তি পরিচিতি পড়ার আমন্ত্রণ। ভালো থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।